প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে, নতুন অনুসরণী 5। এই অনুসরণী 5-এর আজকে আমরা 103 পৃষ্ঠার 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো। এটা সমীকরণের অধ্যায়। সমীকরণ কি, কাকে বলে, এগুলো আমি সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে অঙ্কগুলো কিভাবে সমাধান করা লাগবে সেটাও আমি বুঝিয়ে দেবো। তো এটা যেহেতু সমীকরণের অধ্যায়, তো সমীকরণ কি সেটা আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে যদি একটু আসি, তাহলে এই যে দেখতে পাচ্ছ সমীকরণ। তো সমীকরণটা কি? তো সমীকরণ হলো এমন একটি গাণিতিক বাক্য যেখানে সমান চিহ্ন থাকে এবং সাধারণত এক বা একাধিক অজানা রাশি থাকে। কি বললাম? সমীকরণ হলো এমন একটি গাণিতিক বাক্য যেখানে সমান চিহ্ন থাকে এবং সাধারণত একটি বা একাধিক কি থাকে? অজানা রাশি থাকে। বুঝতে পারছো? আরও সহজভাবে যদি বলতে চাও, তাহলে সমান চিহ্নযুক্ত যে গাণিতিক বাক্যে কোনো অজানা রাশি থাকে তাকে সমীকরণ বলে। ঠিক আছে? তো অজানা রাশিটা কি? যেখানে আমরা রাশিটার মান জানি না। অর্থাৎ তোমরা যে পঞ্চম শ্রেণীতে শিখেছিলা যে গাণিতিক বাক্য ও খোলা বাক্য, তো খোলা বাক্য নামে একটা শব্দ ছিল যে যখন আমরা গাণিতিক বাক্যটি সত্য কি মিথ্যা নির্ণয় করতে পারি না, সেটা হচ্ছে খোলা বাক্য। এখানেও এই সমীকরণটা ঠিক তাই। অজানা রাশি হলো, মনে করো 5-এ শিখেছো তোমরা যে ক যোগ 250 সমান হচ্ছে এমন ছিল, মনে করো 600, তাই কি না? এই যে এটা হচ্ছে খোলা বাক্য, এই রাশিটার মান আমাদের অজানা। ঠিক আছে না? এখানেও তেমন আমাদের ইংরেজি অক্ষর লিখতে হবে। মনে করো এখানে আছে যে এক্স প্লাস 5, এদিকে আছে 10। এই যে এই রাশিটাই হচ্ছে অজানা। তাই বলছে সমীকরণ হলো এমন একটি গাণিতিক বাক্য যেখানে সমান চিহ্ন থাকে, এই যে সমান চিহ্ন আছে, এবং একটি বা একাধিক অজানা রাশি থাকে। যেমন এখানে একটি আছে। তো একাধিক রাশি বলতে কি? আবার এমনও হতে পারে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে এখানে 40 আছে, মনে করো। ঠিক আছে? এই যে এখানে দেখো দুইটা অজানা রাশি। তো এগুলো হচ্ছে তোমার অন্য বড় ক্লাসের অঙ্ক। এরকম তোমাদের সাধারণত একটা রাশি দেওয়া থাকবে। এখন কথা হলো, এই রাশিগুলোর একটা নাম আছে। এই রাশিগুলোকে বলে চলক। বুঝতে পারছ? এই রাশিগুলোর নাম হচ্ছে চলক। অর্থাৎ অজানা রাশি যেটা আমরা বলি, অজানা রাশিটাকে আমরা এক্স ওয়াই জেড যেগুলো থাকবে এগুলোকে চলক বলবো। ঠিক আছে? আর এই যে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে ধ্রুবক। ঠিক আছে? এগুলো হচ্ছে চলক, আর এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে তোমার ধ্রুবক। ঠিক আছে? আশা করি চলক এবং ধ্রুবক চিনতে পারছো। আর এগুলোকে বলছে অজ্ঞাত রাশি, অজানা রাশি বা অজ্ঞাত রাশি। ঠিক আছে? এই চলকগুলোকেই। এখন আমাদের এটা যেহেতু অধ্যায় সরল সমীকরণ অঙ্কের, তো সরল সমীকরণটা কি দেখে নি। বলছে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। একঘাত মানে কি? ঘাত অর্থ হচ্ছে যে যেমন আমরা এই যে এখানে এমন সংখ্যা লিখি এক্স স্কোয়ার বা এক্স কিউব বা y4, এগুলোকে বলে ঘাত। এগুলোকে বলে ঘাত। তো আমি যদি এখানে শুধু এক্স দিই, তার মানে কি এর ওপর 1 আছে। তাহলে এই যে একটা শুধু 1 আছে, ওই জন্য এটাকে বলছে একঘাত। বুঝতে পারছো? যখন এভাবে স্কোয়ার থাকবে বা বেশি থাকবে তখন সেটা হচ্ছে কি দ্বিঘাত। ঠিক আছে? এটাকে বলছে দ্বিঘাত। আর এই যে একটা যখন 1 থাকবে সেগুলো হচ্ছে কি একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। ঠিক আছে? এটা যেমন 3টা ঘাত আছে, এটা 4টা ঘাত আছে। তো দ্বিঘাত সমীকরণের অঙ্ক হচ্ছে যখন আমরা করব, এটা বড় ক্লাসের অবশ্যই, তখন এই যে স্কোয়ার দিয়ে শুরু হবে, 4 থাকবে এমন। আর এখন আমরা শিখব সরল সমীকরণ অর্থাৎ একঘাত বিশিষ্ট। ওই জন্য তোমরা দেখবা যে তোমাদের অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে দেখো কোনোটার উপরে কিন্তু পাওয়ার নাই, স্কোয়ার নাই, সবগুলো হচ্ছে দেখো একটা একটা করে আছে, অর্থাৎ সবগুলোর উপর এখানে 1 আছে। এগুলোকে বলছে একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। বুঝতে পারছো? তাই বলছে যে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেখানে উদাহরণ দিয়েও রেখেছে, এগুলোর উপর প্রত্যেকটারই দেখো একটা করে ঘাত আছে। ঠিক আছে? আর এখানে মধ্যে সরল সমীকরণের সমাধান আমরা শিখব অনুশীলনীতে। সরল সমীকরণের জন্য নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে বোঝাচ্ছে এ সমান বি হলে এ প্লাস বি সমান বি প্লাস সি হবে, এ সমান বি হলে এ মাইনাস সি আর বি মাইনাস সি হবে। অর্থাৎ এটা কেটে দিলে আবার এ সমান বি থাকছে। আর এখানে দেখো আবার যদি এটা ও পাশে নিয়ে যায় তাহলে মাইনাস সি হয়ে যাবে, মাইনাস সি প্লাস সি কেটে যাবে, আবার এ বি থাকবে। এগুলো শর্ত দেওয়া আছে, আমরা অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে? তো এখন আমরা আসি
আমাদের মেন অঙ্কে। তো এখন চলো তোমাকে খাতা কলমে এগুলো আমি কিভাবে করতে হবে দেখাই দিই। তো এখানে দেখো আমি উঠিয়ে রেখেছি অঙ্কগুলো কয়েকটা। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমরা যেমন পঞ্চম শ্রেণীতে শিখেছো যে গাণিতিক বাক্যের অঙ্কে যে এ পাশের জিনিস ও পাশে গেলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ। এখানেও ঠিক সেম, আমরা যখন এই সমীকরণের অঙ্কে এ বাম পাশের জিনিস ডান পাশে অথবা ডান পাশের জিনিস বাম পাশে নিয়ে আসবো, তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ। ঠিক আছে? আর যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ, এটাকে বলে যোগাত্মক বিপরীত রাশি বা সংখ্যা। বুঝতে পারছ? আর ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, এটাকে বলে গুণোত্তর বিপরীত সংখ্যা। ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবা, তোমাদের টিক চিহ্নে কিন্তু এগুলো আসবে, যে যোগাত্মক বিপরীত সংখ্যা, গুণোত্তর বিপরীত সংখ্যা, অর্থাৎ যে চিহ্ন থাকবে সেটার বিপরীত। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যোগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তাহলে এখানে দেখো আমরা যদি এখন সমাধান করি, তাহলে এই যে আমরা সব সময় এখানে এই যে অজানা রাশিগুলোর মান বের করব, তাই অজানা রাশিগুলো সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এক্স এ পাশে থাকলো, তাহলে আমরা এই প্লাস 4টাকে ও পাশে নিয়ে চলে যাব। তাহলে প্লাস আছে, এদিকে এসে কী হবে? মাইনাস। ঠিক আছে? এখন আমরা কি পেলাম? বিয়োগ পেলাম, বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 13 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 9। এই যে এটাই হলো সমাধান। ঠিক আছে? তাহলে আমরা নিচে লিখবো নির্ণয় সমাধান 9। আমি আর লিখলাম না, এখানে উত্তর দিয়ে দিলাম, তোমরা নির্ণয় সমাধান 9 লিখে নিবা। ঠিক আছে? তাহলে একটা জিনিস আর বলি তোমাদের, এই এক্স এর মান বের করলাম, এটার কিন্তু বেশ কিছু নাম আছে। যেমন আমরা এটার মূল বলতে পারি, যে তোমাকে বলতে পারি যে এক্স এর মূল কত, অথবা এক্স এর সমাধান কত। এভাবে কিন্তু বিভিন্নভাবে তোমাদের বের করতে বলতে পারে। তো মূল মানে কিন্তু তোমরা সমাধান করে যেটা পাবা সেটাই। ঠিক আছে? আশা করি বুঝছো। তো এটা দেখো, এটাও সেম। তাহলে আমরা এক্স এর পাশে রেখে দেবো, 5টাকে পাশে নিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হলো। এখন যে 9 থেকে আমরা 5 বাদি, তাহলে 4, আমাদের অ্যান্সার শেষ। এটাও সেম, দেখো ওয়াইকে পাশে রাখবো, প্লাস 1কেও পাশে নিয়ে গেলে -1 হবে। তাহলে অতএব 10 থেকে 1 বাদ দিলে 9। কি কঠিন? সহজ না? এভাবে যতগুলো অঙ্ক আছে সবগুলোই করতে হবে। এবার দেখো পরেরগুলো, তাহলে এগুলো সেম। এবার দেখো এদিকে আছে -5, তাহলে ও পাশে যে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে +5। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে 11 আর 5-এ 16। এটা হচ্ছে অ্যান্সার। আবার দেখো জেডকে পাশে রেখে দেবো, 3কেও পাশে পাঠাবো, যোগ আছে এ পাশে এসে বিয়োগ হয়ে যাবে। তাহলে জেড সমান কত হচ্ছে? 12। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো এখানে কত আছে? 3x আছে। 3 আর x এখানে কি অবস্থায় আছে? এখানে এরা গুণ অবস্থায় আছে কিন্তু। ঠিক আছে? এরা দুজন কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে গুণ যদি থাকে, কি বললাম, ও পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই যেটাকে গুণোত্তর বিপরীত বলছে, যে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ, এটা হচ্ছে গুণোত্তর বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত মানে যোগ বিয়োগ উল্টা পাল্টা হবে। ঠিক আছে? তাহলে এটা যদি ও পাশে নিয়ে যায়, তাহলে কি আছে? গুণ আছে, এ পাশে হয়ে যাবে তোমার ভাগ, অর্থাৎ এভাবে ভগ্নাংশ আকারে কিন্তু দিবা। ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে 3 একে 3, 3 4-এ 12। তাহলে x সমান কত পেলাম? 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? একবারে কিন্তু এগুলো সহজ অঙ্ক, সমীকরণের অঙ্ক অনেক সহজ। এবার দেখো পরেরগুলো। তাহলে এখানে কি করব? এখানে আমরা দেখতে পাচ্ছ যে 2x + 1 + 9 আছে। তাহলে আমরা 2xটাকে এ পাশে রেখে দেব। এখন আপাতত 9টাকে পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে, এ পাশে এসে যাবে মাইনাস। তাহলে এখানে যা আছে তাই, এটা থেকে এটা বাদ দিলে কত? 8। এবার দেখো x এর সাথে 2 কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে ও পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 কে 2, 2 2 না 4। তাহলে অতএব x সমান কত? 4। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা যায়? এবার দেখো 4x এ পাশে রেখে দেব, এটাকে এ পাশে নিয়ে আসবো, অর্থাৎ -5কে, তাহলে +5 হয়ে যাবে। তাহলে 4x এটা যোগ করলে 16। তাহলে আমরা x রেখে 4টাকে ও পাশে পাঠাবো, গুণ আছে, তাহলে কি হয়ে যাবে? ভাগ, 4 4-এ 16। তাহলে x এর মান কত পেলাম আমরা? 4 পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। এটাও দেখো সেম, সবগুলো কিন্তু একই রকম। তাহলে 17 প্লাস হয়ে যাবে 5। ঠিক আছে? 5। তাহলে 3x এটা যোগ করলে কত হবে? 22 না? 22। তাহলে বা x এটাই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে? গুণ আছে, তাহলে ভাগ হবে। এই যে এটা আমাদের উত্তর থেকে গেল। ঠিক আছে? এটাকে ভগ্নাংশ টংশ ভাঙার দরকার নাই, যা আছে আমরা এভাবে রেখে দেবো। কি অঙ্ক কঠিন লাগছে? সহজ না?
একবারে কিন্তু সহজ, সমীকরণের অঙ্ক অনেক সহজ। এবার দেখো পরেরগুলো। তো এখানে দেখো এক পাশেও এক্স আছে, এই পাশে এক্স আছে, এই পাশের সংখ্যা, এই পাশের সংখ্যা। কি করব? কোনো টেনশনের দরকার নাই, আমরা এক্স গুলোকে এক দিয়ে করব। তাহলে এ এক্সটাকে এ পাশে নিয়ে আসবো। তো এ এক্সটা এখানে কি অবস্থায় আছে দেখো, এর সামনে কিছু আছে কি নাই, তার মানে এটা যোগ অবস্থায় আছে। কোনো সংখ্যার সামনে যদি কিছু না থাকে, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা শুরু হয়, তাহলে ওটা জানতে হবে যে প্লাস আছে। তাহলে প্লাস থাকলে পাশে এসে যাবে মাইনাস। এখানে 16 আছে, আমরা 16 দেব। এই -2 এদিকে এসে যাবে কি প্লাস। বুঝছো? তাহলে এখন যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে কত হবে? 6x। আর এটা থেকে এটা যদি আমরা যোগ করি দুটা, তাহলে হবে 18। এখন 6x গুণ অবস্থায় আছে, তাহলে 6কে এ পাশে পাঠালে হবে কত? 6, অর্থাৎ ভাগ 6 হয়ে যাবে। ঠিক আছে না? কারণ গুণ আছে, এ পাশে এসে যাবে ভাগ। তাহলে 6কে 6, 3 6 18। তাহলে অতএব x সমান কত পেলাম? 3। তাহলে আমাদের সমাধান কত? 3। এটাও আমরা ওভাবে করি। তাহলে এবার দেখো, আমরা এক্সটাকে এ পাশে রেখে দেব, অথবা মাইনাস যেহেতু আছে সেহেতু আমরা এই 3টাকে এ পাশে রাখলাম, এইটাকে এ পাশে নিয়ে আসি। ঠিক আছে? তো এ পাশে যদি এটা নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে? -14 হয়ে যাবে। যেহেতু এখানে কিছু না, মানে প্লাস আছে, এদিকে এসে 14 হয়ে গেলো। আর এক্সকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। আমরা কেন এক্সকে এদিকে নিয়ে আসলাম? কারণ এই এক্সটা মাইনাস আছে, আমরা যদি এদিকে এক্সকে রাখতাম মাইনাস থাকতো, আবার ওদিকে মাইনাস করতে হতো, -1 দিয়ে গুণ করতে হতো, আমরা ঝামেলায় না গিয়ে তাহলে আমরা মাইনাস এক্সটাকে এ পাশে নিয়ে চলে আসলাম, আমাদের অটোমেটিক প্লাস হয়ে গেলো। ঠিক আছে? আর এটা যেহেতু প্লাস ছিল, এ পাশে হলো মাইনাস। তাহলে এখন দেখো 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 11। তো কি থেকে বাদ দিলাম? -14 থেকে বাদ দিয়েছি, তাই এখানে -11 হবে। ঠিক আছে? আর এখানে এক্স। এখন জাস্ট এটাকে ঘুরিয়ে দাও, এক্সকে এদিকে নিয়ে আসো, -11কে এদিকে নিয়ে আসো, তাহলে এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের মাইনাসের ঝামেলার জন্য আমাদের কোনো সংখ্যা দিয়ে গুণ টুন করতে হলো না, অর্থাৎ -1 দিয়ে গুণ করতে হতো বা এমনি তো নিয়ে যাওয়া হতো, ঝামেলাটা হলো না। জাস্ট -x এদিকে নিয়ে আসার ফলে আমাদের সহজে সমাধানটা হয়ে গেল। এটা কি করব? এটাও সিম্পল, একই সব। 2x 3 এটাই পাশে নিয়ে আসলে কী হবে? -9। তাহলে এবার 2x, তাহলে -9 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে? -6। তাহলে -6, কারণ আমরা -9 থেকে +3 বাদ দিচ্ছি, তাহলে -6 থাকবে। আবার দেখো এটা গুণ অবস্থায় আছে দুইটা এক্সের সাথে, তাহলে এই পাশে এসে কী যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 1 কে 2, 3 2 = 6। তাহলে অতএব x সমান কত থাকছে? এই যে -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? সহজ না? একেবারে কিন্তু সহজ। বুঝছো? মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবা, যদি বুঝতে না পারো আবার রিপিট করে দেখবা, আশা করি যে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। পরবর্তী পর্বে আমরা লিখিত অঙ্কগুলো নিয়ে শিখবো। এগুলো সমীকরণ গঠন করাই ছিল। এই অঙ্কগুলো আমাদের সমীকরণ গঠন করে, অর্থাৎ এভাবে গঠন করে সমাধান করতে হবে। তো কঠিন না, একবারে সহজ অঙ্ক। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা, আশা করি তোমরা সহজে শিখিয়ে দিতে পারবা। আর আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে আশা করি যে তোমাদের অন্য কোথাও এক্সট্রাভাবে পড়া লাগবে না। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং এ পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।